বাবাদের শার্টগুলো বেশিরভাগ সময় মাদের শাড়ির থেকে দামি হয় না। বাবাদের ওয়ার্ড্রব ভর্তি শার্ট প্যান্ট কিছুই থাকে না। বাবাদের জুতা চলে বছরের পর বছর। মোবাইলটা একেবারে নষ্ট না হলে বদলান না। ঘড়িটা বৃদ্ধ হয়, তবুও হাতেই থাকে। একা খেতে হলে সবচেয়ে সস্তা হোটেল খোঁজে। একা কোথাও গেলে বাসে চড়ে। রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে বাবারা, অথচ স্ত্রী সন্তানকে সাধ্যের সবচেয়ে দামি জিনিসগুলো কিনে দেয়। বাবারা একান্ত বাধ্য না হলে কখনো কিছু না বলেন না। নিজের জন্য সবচেয়ে কৃপণ বাবাটা তার সন্তানের জন্য সবচেয়ে বেশি বেহিসাবি হয়। বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানে না, করতে জানে। তারা আজীবন তাদের ভাগের বিলাসিতার ভাগ দিয়ে স্ত্রীর সন্তানকে ভালোবেসে যায়। পৃথিবীতে অসংখ্য খারাপ পুরুষ আছে, অসংখ্য খারাপ জন্মদাতাও আছে, কিন্তু একটাও খারাপ বাবা নেই। ভালো থাকুক সকল বাবা মা। সকল বাবা মার জন্য অনেক অনেক দোয়া রইল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখানে হচ্ছে সুজি আর সাগু একসাথে রান্না করতেছি। গতকাল আমার শ্বশুর অসুস্থ হয়ে গিয়েছিল। এমনিতে কিছুদিন ধরে ঠান্ডা জ্বরে ভুগতেছিল, মানে অল্প ঠান্ডা ছিল। কালকে হঠাৎ করে অনেক জ্বর চলে আসছে। তো ডাক্তার ডেকে দেখিয়েছি, তারপর হচ্ছে তাকে সেবা যত্ন করেছি, হাত পা মুছিয়ে দিয়েছিলাম, এরপরে তেল মালিশ করে দিয়েছিলাম, খাবার দাবার খাইয়ে দিয়েছিলাম। তো তারপর হচ্ছে এটা হচ্ছে আজকের সকালের নাস্তা। এখানে সাগু রান্না করে দিলাম আর ডিম সিদ্ধ, কলা, রুটি আর হচ্ছে দুধ, এসব দিয়ে সকালকার নাস্তা করালাম। আল্লাহর রহমতে কালকের চেয়েতে আজকে অনেকটা সুস্থ হয়ে গেছে। কালকে খেতেই পারছিল না, মানে দুপুরে খাওয়া দাওয়া ঠিকই করছিল, কিন্তু রাতে কোথা থেকে যেন এত জ্বর আসছে, একদমই খেতে পারছিল না। তাই তাকে খাইয়েও দিতে হয়েছিল। আল্লাহর রহমতে আজকে অনেকটাই সুস্থ। তো এখন আমি নিয়ে আসলাম বারান্দাতে আনার পর হচ্ছে তার পাঞ্জাবিটাকে খুলে এরপর হচ্ছে মানে হাত পা এসব মুছে দিব। এখন তো গোসল করানো যাবে না। তো এই যে এখন হচ্ছে আমি একটা সুতি তেনা নিয়েছি, সেটাকে ভালো করে চিপটিয়ে এরপর হচ্ছে মাথাটাকে ভালো করে মুছে দিলাম। এরপর কানের লতি, এরপর হচ্ছে ভালো করে সব কিছু কিন্তু সুন্দর মতো মুছিয়ে দিতে হবে। আসলে সবাই একদিন এরকমই হতে হবে। দোয়া করি সবার বাবা মা যেন ভালো থাকে, সকল বাবা মা যেন ভালো থাকে, সবার বাসায় যেন সেবা যত্ন পায়। কারণ আমরা মেয়েরা চাইলেও কিন্তু নিজেদের বাবা মায়ের সেবা যত্ন করতে পারি না, সবার ভাগ্যে সেটা হয় না। বেশিরভাগ মেয়েরাই কিন্তু শ্বশুর বাসায় থাকা হয়, শ্বশুর বাসার লোকজন শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হয়। তো আল্লাহ যেন সকল বোনদের ধৈর্য দেয়, সকল বোনের শ্বশুর শাশুড়িকে যেন সেবা যত্ন করতে পারে। কারণ সবাই কিন্তু সবার বাবা মার যত্ন নিতে পারে না। তো এই জন্য বলছি, কারণ আজকে আমি একজনের বাসায় আর অন্য এক বোন থাকবে আমাদের বাসায়, এরকম হচ্ছে দুনিয়ার নিয়ম। তো সবাইকে যেন আল্লাহ হেদায়েত করে, সকল বোনদের এই জন্য বলছি যেন সবাই সবার শ্বশুর শাশুড়ির দিকে খেয়াল রাখে। আমরাও কিন্তু এরকম থাকবো না, আমাদেরও কিন্তু একটা সময় এরকম হবে। কারণ যখন আমার বাবা মা জোয়ান ছিল তখন কিন্তু আমাদের দাদা দাদির সেবা যত্ন করছে। আমার শ্বশুর শাশুড়ি যখন জোয়ান ছিল তারা কিন্তু তাদের বাবা মায়ের সেবা যত্ন করছে। এটাই দুনিয়ার নিয়ম। তো এখন আবার আমরা করতেছি, পরবর্তীতে আবার আশা আছে আল্লাহর রহমতে আমাদেরকেও করবে। তবে আল্লাহ যেন সহি সালামত স্মরণ শক্তি থাকা অবস্থাকালীন আমাদের দুনিয়া থেকে নেয়। কারণ বাবা মা ছোটোবেলা আমাদের যেভাবে লালন পালন করেছে, যেভাবে কোলে পিঠে করে বড় করেছে, কিন্তু বাবা মা বয়স হয়ে গেলে কিন্তু আমরা সেভাবে তাদের যত্ন নিতে পারি না, সেরকমভাবে কিছু করতে পারি না। তো এই জন্য বলছি, যখন হাত পা থাকা অবস্থায় আমার হোক অন্যের হোক, সবাইকে যেন স্মরণ শক্তি অবস্থাতে আল্লাহ পাক মৃত্যু দেন, এই দোয়াই কামনা করি। কারণ আমাদের তো একদিন না একদিন মৃত্যু হবেই। তো আল্লাহ যেন আমাদের সুস্থ অবস্থাতে
দুনিয়া থেকে বিদায় নেন। অনেক বকবক করে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তোবা কারো ভালো লাগবে, কারো লাগবে না, কিছু মনে করবেন না। আর কারো উদ্দেশ্য করে বলছি না, কারণ আমরা সবাই মানুষ। কে কোন অবস্থাতে থাকবো আমরা কেউই কিন্তু বলতে পারি না। কার মৃত্যু কিভাবে হবে, কে কোন অবস্থাতে থাকবো, আল্লাহ পাক সব জানেন, আল্লাহ পাক সব বোঝেন। তো এইখানে হচ্ছে মাশরুম আনা হয়েছে, অনলাইন অর্ডার করে আনা হয়েছে। তো এই যে এখানে আমি কেটে নিলাম, কখনো খাইনি, এই আজকে ফার্স্টেই রান্না করব। তো দেখব যে কীরকম লাগে, এই জন্য অল্প করেই নিলাম। আরও 3 প্যাকেট আছে, এখানে 1 প্যাকেট রান্না করেছি, মানে রান্না করব। তো এই যে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর কেটে নিলাম, এরকমভাবে পিস করে কেটে নিয়ে এখন হচ্ছে মশলা মাখিয়ে নিলাম। এখন হচ্ছে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে এরপর হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, আদা রসুনটাকেও ভেজে নিব। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা। তো আমি এখানে চীনা বাদাম বাটা দিচ্ছি, আপনারা চাইলে কাজু বাদামটা দিতে পারেন, কাজু বাদাম দিলে একটু বেশি ভালো হয়। তো আমার কাছে যা আছে আমি তাই দিয়ে রান্না করতেছি। তো এখানে হচ্ছে টমেটো ব্লেন্ডার করে দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু আনতে লেট হয়ে গেছে, থাকলে আর একটু আগে দিতাম। যাই হোক, টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, কারণ যত মশলার উপরে তেল উঠে না আসে ততক্ষণ ভালো করে কষাতে হবে। একটু সময় বেশি নিয়েই কষিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাশরুম। এটাকে আমরা গ্রামের বাড়িতে কিন্তু ব্যাঙের ছাতা বলি। তো এই জন্য আমরা কিন্তু এটা বেশি পছন্দ করতাম না, এমনকি ধরতামও না হাত দিয়ে, যদি হাতে ঘা হয়, মানে এরকম একটা ধারণা ছিল আমাদের। আর আমাদের বাবা মারও আমরা এগুলো নিয়ে খেলতাম, এই জন্য বলতে এসব ধরো না, এসব ধরলে গোটা হবে হাত পায়ে। তো এই জন্য সেগুলো ধরতাম না। আর এখন সেগুলো অনেক দাম দিয়ে রান্না করে আমরা খাইতেছি, অনলাইন অর্ডার করে, তাও আবার এগুলো কিন্তু হাতের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো চওড়া দাম দিয়ে আমরা কিনে খাচ্ছি, আর কখনো খাইনি, অনেকেই খায়। তবে আজকে রান্না করতেছি, খাওয়ার পরে তো বয়সটা দিতেছি, মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। গোলমরিচের গুঁড়া দিলাম, ভাজা জিরা গুঁড়া দিয়ে নামানোর আগ দিয়ে আর কি দিতে হবে। তো এই যে আরও কিছুক্ষণ রান্না করতে থাকবো ঢাকনা দিয়ে ডেকে, পরে নামিয়ে নিব। তো খেতে কিন্তু অনেক ভালোই লেগেছিল, আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো এই যে এখন বেড়ে টেড়ে নিয়ে এসেছি। এই যে এখন হচ্ছে রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ রান্না করার জন্য এখানে বেগুন নিয়েছি একটা, আর হচ্ছে আলু নিয়েছি 1 পিস, নিয়ে এরকম চিকন চিকন করে কেটে তেলে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে, তারপর হচ্ছে সেটাকে ভেজে নিয়ে আবার দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে, তারপর হচ্ছে আবার একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের চাইতেও কম মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 2টা কাঁচামরিচ আর কি ফেড়ে দিয়েছি এখানে। তারপর হচ্ছে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি মাছ। এখানে একটা ইলিশ মাছ, বেশি বড়ও না আবার একদম ছোটও না। তো এই যে এরকমভাবে এখন কষানো হয়ে যাওয়ার পর উপর দিয়ে ভাজা যে আলু আর বেগুন সেগুলো দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে পানি দিয়ে রান্নাটা করব। আমি এখানে রান্না করতেছি কারেন্টের চুলা দিয়ে, আবার হচ্ছে লাইনের গ্যাস দিয়ে, মানে লাইনের গ্যাসটা কম, তো অদল বদল করে রান্না করতেছি। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, একটু পরেই নামিয়ে নিব। তো দেখুন হয়ে গেল আমার ইলিশ মাছ রান্না করা, একদমই ভালো হয়েছিল। ভেজে দিয়েছিলাম যে তরকারিটি, এই জন্য আরও বেশি ভালো হয়েছে। এখানে মুগ ডাল ভেজে তারপর কষিয়ে এখন রান্না করতেছি। শেফালি এই পাশে কাপড় চোপড় ধুইলো, এই যে অনেকগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছে। আমি আবার চলে আসলাম, একটু ভিডিও করলাম, আর এই তো বারান্দাতে চলে আসছি। দেখুন এখানে কিন্তু অপরাজিতা ফুল ফুটছে, এরপর হচ্ছে টাইম ফুল ফুটছে। তো আমার বারান্দার ফুলগুলো কিন্তু আমি একবার না একবার যাই, কিছুক্ষণ পর পরে যেয়ে গিয়ে একটু ধরে আসি, এই হচ্ছে আমার কাজ। কই আর যাবো আর কই হাঁটবো, বারান্দাতে রান্না করতে করতে মাঝে মাঝে যে ফুলগুলো দেখে আসি, ধরে আসি, এই হচ্ছে আমার কাজ, কি আর করব। এখানে লজ্জাবতী গাছ আছে, লজ্জাবতীর ফুলও ফুটছে। এই পাশে আবার এই যে এটা কি বলে, নুনতা গাছ বলে আমগো গ্রামের বাড়িতে আর কি, এখানে আবার সেটাকে ফুল গাছ হিসাবে আমরা লাগিয়েছি।
তো এই যে পাখিটা, পাখির কি হয়েছে, দুইটা পাখি কত সুন্দর ছিল এখানে। তো বিড়াল হচ্ছে একটাকে আক্রমণ করে ল্যাংড়া করে ফেলছে। তো ওই যে বেচারা এখন নিচে আছে। তো বিড়াল এটার পায়ের ভিতরে আঘাত করছে, এই জন্য এখন একটা পাখি কতক্ষণ নিচে এর সঙ্গীর সাথে দেখা করে আবার উপরে ওঠে, এই হচ্ছে কাহিনী। আর এই তো শেফালি ঘর মুছতেছে, আমাদের ছেলে মেয়েগুলো কিন্তু বিছানাপাতি অগুছালো করতেছে, সবাই দুষ্টুমি করতেছে আর টিভি দেখতেছে। তা আমার রান্না কিন্তু প্রায় শেষ, এখন শেফালি আবার চুলা টুলা মুছে দিয়ে যাচ্ছে। আজকে যেহেতু আগে আগে রান্না হয়ে গেছে তাই ও করে নিচ্ছে, আর পরে রান্না হলে তো আমারই করতে হয় এগুলো। তো এই যে যা যা রান্না করলাম এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ডাল রান্না করলাম, মাশরুম রান্না করলাম, আর হচ্ছে ইলিশ মাছ রান্না করেছি। এখন আমি নামাজ পড়ব গোসল করে, আর মেয়েকে বললাম যে তোমার দাদাভাইকে খাইয়ে দাও, পরে আমরা খেয়ে নিব। হনে সাইফুল আবার নামাজ পড়তেছে, আপনাদের ভাইও এখনও আসে নাই। তো বললাম তোমার দাদুকে আগে খাইয়ে ফেল। তো এই যে আমার শ্বশুরকে খাবার দিয়ে দিল। তারপর আবার আমরাও খেতে বসে পড়েছি কিছুক্ষণ পর। এই তো আপনাদের ভাইয়া বসছে, ইয়ামিন বসছে, শিউলি বসেছে, আমি বসেছি। আমরা সবাই একসাথে বসে খাবার খাওয়াটা পছন্দ করি, তাই সবাই একসাথে বসেই কিন্তু দুপুরকার খাওয়াটা অন্তত শেষ করি। বিকেলেও কিন্তু সবাই একসাথে বসেই খাই, কিন্তু সকালেরটা মাঝে মাঝে একটু এলোমেলো হয়। সবসময় আমরা বসে একসাথে খাওয়াটাই পছন্দ করি। এরপর আসরের সময় হয়েছে, এখন হচ্ছে আজান দিতেছে, সেই সময় উঠে চা জল দিয়ে দিলাম। আদা চা করতেছি, যেহেতু আমার শ্বশুরের ঠান্ডা জ্বর আছে, তো আদা দিয়েছি এই কারণে খেতে ভালো হবে। তো আপনার ভাইয়ার জন্য দোকানে পাঠিয়ে দিয়েছি, আর এই যে আমার শ্বশুরকে দিয়ে দিলাম। আমরা সবাই খেয়ে নিয়েছি। তাকে বললাম যে পানের ছিপ এখানে ফেলেন, আমি এগুলো ফেলে দিয়ে আসি, আপনার যেতে হবে না। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আবার মাগরিবের পর পিঠা পাঠিয়েছে, তো এই যে পিঠা খেয়ে নিলাম সবাই মিলে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।